অহনা কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে যায়। আনমনে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। পড়ে যেতে নিলে একটা শক্ত হাত তাকে ধরে ফেলে। অহনা থতমত খেয়ে তাকাতেই দেখে আরিয়ান। আরিয়ান অহনাকে দাঁড় করিয়ে বলে, ঠিক আছেন? হুম। মনে হচ্ছে তো সত্যিই ঠিক আছেন। আর কান্নাকাটি এখন আর করবেন না, যা হওয়ার তো হয়েই গিয়েছে। সমস্যা নেই, আমি ন্যাকা কান্না করতে পারি না, নিজেকে সামলাতে পারবো। ধন্যবাদ। অহনা না দাঁড়িয়ে চলে যেতে থাকে। আরিয়ান শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটা অনেক বেশি শক্ত, তবে সেটা শুধু বাহির হতেই। ভালো, বর্তমান যুগে চলতে গেলে শক্তই হতে হবে। আরিয়ান মনে মনে ভাবে। আর কি দেখা বা কথা হবে মেয়েটার সাথে? আরিয়ানদের ফাইনাল সেমিস্টার পরীক্ষা শুরু এই মাসের শেষের দিকে। এরপর হঠাৎ একটু খারাপ লাগতে শুরু করে আরিয়ানের। এতদিনের স্মৃতি, বন্ধুত্ব, রাজনীতির প্রাঙ্গণ, সবকিছুর সাথে সে জড়িয়ে আছে। সব এত সহজে ছেড়ে দিবে অন্য বিষয় জানা নেই, তবে এই ছাত্র রাজনীতিটা হয়তো ছাড়াই হবে। এদিকে রুদ্রর বিয়ের খবর শুনে তার বাবা মা পাগল হয়ে গিয়েছে। উঠে পড়ে লেগেছে রাজনীতি থেকে সরিয়ে বিয়ে দিয়ে সংসারই করতে। কত ছবি দেখালো, তবে আরিয়ানের মন তো আর মানে না। এ আল্লাহ, সেভ মি, কিছুই ভালো লাগছে না। এদিকে রুদ্রের দুদিন পর বিয়ে। আজই কাপড় চোপড় সব গুছিয়ে রওনা দিবে। রুদ্র দাদা আরিয়ানকে নিজের আপন নাতির মতোই ভাবে। এই বিয়েতে সবচেয়ে বেশি সে এক্সাইটমেন্ট না দেখালে তো হবেই না। প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা। আরিয়ানও ভার্সিটি থেকে বেরিয়ে যেতে থাকে। বাইকে উঠে হেলমেট লাগিয়ে বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তা পোলাগো বাড়িত কি কি দেবে কও দেহি? পান চিবোতে চিবোতে রহিমা বলে উঠল। সে মেঘদের গ্রামের বাড়ির পাশের চৌকিদার বাড়ির বউ। বসে বসে বিকেলে মহিলারা একটু একটু গল্প করছিল। সামনে বিয়ে এ বাড়িতে। কত কাল থেকে গ্রামের সবার সাথে সবার একটা আত্মিক সম্পর্ক থাকে। একবারই বিয়ে মানে সবার ঘরে লক্ষ্মী লেগেছে। গ্রামের মেয়ের বিয়ে বলে কথা। মেঘের মা মহুয়া বিবি, সে তার যা অহনার মা আসিয়া বেগমের মাথায় বিড়ি কেটে দিচ্ছিল। এসব শুনে মুখে হাসি টেনে বলে, জমিদার বাড়ির মানুষ খুব ভালো, ছেলের বাপ শহরে থাকে, আমগো কইছে মাইয়া দিলেই হইব, আর কিছু লাগবো না, বাকি যা আমরা শোনো দাদা খুশি হইয়া দেই। মহুয়ার কথা শুনে রহিমা হাসে আর বলে ওঠে, এইটাই তো সমস্যা আফা, এখন আর পোলারা যৌতুক চাই না। আগে বিয়েতে এক লগে 1 লাখ 2 লাখ দিলেই ঝামেলা শেষ। এখন যৌতুক নাই না, কিন্তু কয়েক খুশি হইয়া যা দিবেন দেন। এই খুশি কইরা ঘরের জিনিসপাতি এইডা ওইডা, যে কোনো উৎসবে কাপড় মালপত্র, রোজা আইলে ইফতার এডি দিতে দিতে খরচ আরো বেশি লাগে। না দিলে শ্বশুরবাড়ির মানুষ মুখ ভার কইরা রাখে। মহুয়ার মন খারাপ হয়ে যায়। সে তো আসলে মেয়ে শ্বশুরবাড়িতে সেভাবে কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেনি। তারা যদি কথা শোনায় মেয়েকে, তখন আসিয়া এসব দেখে বলে ওঠে, সব ছেলেরা তো এক না ভাবি, আমরা এতদিন শহরে ছিলাম, দেখেছি অনেক ছেলেরা আছে ভালো মেয়ে ছাড়া কিছুই যায় না। যদিও এমন ছেলেও ছেলের মা পাওয়া খুব কঠিন, তবে একেবারে পাওয়া যায় না তা না। হইছে হইছে, তুমি তো শহরেই আসিলা, এটি কই পাই, তবে ফুলারা মুখে যতই কোক লাগবো না লাগবো না, না দিলে তখন ঠিকই মাইয়ের কষ্ট। বিশেষ কইরা সৌরি হোমন্দিরে অনেক কথা শুনাইব, জামাইয়ের সামনে বইয়ের লোকে ভালো ব্যবহার, পিছনে আসল রূপ। কত দেখলাম আমন, ফুলারা পরে বউরে ফুল বসে, তার উপর জমিদাররা এত বড় মানুষ হইয়া আমাকে মেঘের দিকে যে তাকাইছে, এইটাই তো কত বড় কথা। কথা সত্য, এখনকার দিনে আমার শাশুড়ির সংখ্যায় বেশি, যারা ছেলে পর হয়ে যাবে এই ভয়ে বউয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে দেয় না। যদিও সবাই এক না, উপর আল্লাহ চাইলে ব্যতিক্রমও পাওয়া যায়। মেঘ আড়াল হতে সবটা শুনতে পায়। সে এসেছিল একটু আচার খেতে, তবে এনাদের কথা শুনে মন খারাপ হয়ে যায়। নিজের রুমে গিয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদে। তার এখন আসলে খুব ভয় করছে। তার এক বান্ধবীর হাই স্কুলে উঠতেই বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়িতে সে কি অত্যাচার! স্বামী শুধু রাত হলে শরীরটা ভোগ করে, দিনে তার মতোই থাকে, কোনো যত্ন না, কিচ্ছু না। মেঘের সাথে যদি এমন হয়, তখন বিয়ে তো শুধু চাহিদা মেটানোর বিষয় না। মেঘের খুব কষ্ট হতে থাকে। অমন অচেনা জায়গায় বিপদে পড়লে তো কেউ সাহায্যও করবে না। ওকে যদি মারে, তখন মেঘের কিচ্ছু ভালো লাগছে না। বিয়েতে রাজি না হয়ে উপায় ছিল না। সে এবার কলেজে পড়ে। গ্রামে 16-17 হওয়া মানেই অনেক বয়স। তারপর এত পড়াশোনা করলে সেই মেয়ে নিয়ে লোকে বাজে কথা বলে। মেঘের কথায় কোনো গ্রাম্য ভাব নেই, এজন্য কত লোকে হাসে। মেঘ মন খারাপ করে শুয়ে থাকে। যাক, ভালো ভালো জায়গাটা পেলাম বলে। নিহার কথায় অহনাও গা ছাড়া দিয়ে বসে পড়ে। গ্রামে যেতে হলে বড় বড় লঞ্চে করে যেতে হবে। কেবিন নিলে টাকা বেশি লাগতো, তাই দুই বান্ধবী নর্মাল টিকিট কেটে চাদর বিছিয়ে বসে পড়ে। অহনা কখনো একা নদী পথে চলাফেরা করেনি, এই প্রথম, তাই একটু ভয় করছে। তবে নেহার সাথে থাকা একটু সাহস বাড়লো। তবে এসব জায়গায় বিপদ বেশি হয়, বিশেষ করে অল্প বয়সী মেয়েদের। তাই দুজনের সিদ্ধান্ত নিয়েছে সারা রাত ঘুমাবে না, খুব সতর্ক থাকবে। তবে ভাগ্য ভালো, ওরা এক বয়স্ক দম্পতির পাশে বসতে পেরেছে। তারা খুব ভালো, তাদের ভরসায় একটু সাহস পেল। সন্ধ্যার পর ইঞ্জিন চালু করা হয়। নদীপথে ওরা এগোতে থাকে। বাইরে শুধু পানি আর পানি, শোষো করে বাতাস বইছে। অহনা ফোন স্ক্রল করতে থাকে। এতে যদি একটু
সময় কাটে আর কি। পরের দিন সকালে চারদিকে ঘন গাছপালা, মেইন রোডের দুদিকেই বড় বড় নারকেল ও তাল গাছ। এক পাশ দিয়ে বয়ে চলেছে বিশাল প্রশস্ত এক নদী, অন্য পাশে টিনের ও মাটির বাড়ি ঘর। যদিও গ্রামে এখন মাটির ঘর খুব কম পাওয়া যায়, তবে এখানে কয়েকটা বাড়ি বেশিই দেখা যাচ্ছে। একটা ছোট্ট অটোতে করে এগিয়ে চলেছে অহনা আর নেহা। কথা ছিল বাবা গিয়ে নিয়ে আসবে, তবে লঞ্চ দেখা গেল নির্দিষ্ট সময়ের আগেই চলে এসেছে। তাই দুজনেই অটো নিয়ে রওনা দেয়। ঠিকানা অহনাদের চেনা। গ্রামের এত মনোমুগ্ধকর শীতল বাতাসে প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। নেহা তো ফোন বের করে এটা ওটার ছবি তুলছে, তো কখনো কখনো ভিডিও করছে। এই প্রথম মেয়েটা গ্রামে এলো, এক্সাইটমেন্ট তো থাকবেই। আপা আইয়া বসে নামেন। অটোওয়ালার কথায় অহনা মুচকি হেসে নেমে যায়। নেহাও কাঁধে ব্যাগ ও হাতে ট্রলি নিয়ে নেমে পড়ে। ভাড়া মিটিয়ে অহনা ঘুরে দাঁড়ায়। সে চিরচেনা পরিবেশ, চিরচেনা গ্রাম, পুকুর, মেঠুপথ, সবকিছু। নেহা অহনাকে রেখেই সামনের এক পুকুরে ঘাটে নেমে পরে পা ধুতে। সাবধানে নেহু, পড়ে যাস না। আমি কিন্তু সাঁতার পারি না যে তোকে উঠাবো। আরে একটু পানি ধরতে দে তো। ও মা, কি ঠান্ডা। নেহা পাটা ধুয়ে উপরে ওঠে। দুজনে চিকন মাটির আঁকাবাঁকা রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে থাকে। অনেকটা সামনে এগোতেই দূর থেকে একটা গৃহস্থ বাড়ি দেখা যায়, যার এক পাশে বিশাল পুকুর, সামনে চাপকল, পেছনের দিকে বড় বাগান। বাড়িটা 3টা খণ্ড, মানে 3টা আলাদা আলাদা ঘর মনে হচ্ছে। 3 দাদা ভাইয়ের 3 পরিবার। গোল করে করা ও মাঝখানে বড় উঠান, তার সামনে বিশাল বড় গোয়াল ঘর। এদিকে অহনারা উঠোনে পা রাখতেই গরুগুলো হাম্বা বলে চিল্লায় ওঠে। নতুন মানুষ দেখলে গৃহপালিত পশুর একটু ভয় পেয়ে যায়। কেটা আইসে রে, চোরটোর নাহি? ওই গাড়ি দেখে আমার চনুমনো চিল্লাই। দাদির কথায় অহনা হাসে। দাদি ব্লাউজ ছাড়া একটা কাপড় পেঁচিয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে এসেছে। এখন সময়টা একদম সকাল সকাল, আলো থাকলেও সূর্যকে দেখা যাচ্ছে না, তাই বাড়ির মানুষ সবাই ঘুমে হয়তো। দাদি দূর থেকে চোখে দেখতে পান না। অহনা ইশারা দিয়ে নেহাকে বলে, ওই আমার দাদি, আর তার চুনুমুনু হলো বাছুরগুলো। অহনার দাদি লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে সামনে আসে। কাছে এসে ছোট ছোট চোখ করে দেখতে থাকে। চিনতে পেরেই সাথে সাথে খুশিতে অহনার মাথা ধরে বলে, দাদু ভাই তুই আইসত? এত দেরি করলি কেন? তাড়াতাড়ি চল, চল ঘরে চল। কেমন আছো দাদি? আল্লাহ রাখছে ভালোই, তুই ঘরে চল। কি খাইছত না খাইছত, চল ঘরে চল, কয়টা খাওয়াইয়া লই। চোখ পড়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের উপর। স্কার্ট, উপরে শার্ট, গলায় ওড়না পেঁচানো। ঠিক চিনে উঠতে পারে না। অহনা বুঝে বলে ওঠে, দাদি ও নেহা আমার বান্ধবী, একসাথেই পড়ি আমরা। ও আও মা, তুমিও আও। কয়টা খাইয়া পরে ঘুম দাও, রাতে তো মনে হয় ঘুমাও নাই গা। দাদি ওদের নিয়ে ঘরে ঢুকে যায়। অহনার দাদা বাড়িটা পুরো টিনের, শুধু নিচে মাটি, তাই ঘরেও জুতো পরে থাকে সবাই। নেহা ঢুকেই সব দেখতে থাকে চোখ বুলিয়ে। সামনে ছোট বারান্দার মতো খোলা, সেটা পার হলে বিশাল বড় একটা রুম, তারপর আরেকটা রুম, পেছনের দিকে ছোট ছোট 2টা রুম, তার পিছে হয়তো বাগান। দ্বিতীয় বড় রুমটায় বসলেই পাশে অনেক জায়গা ফাঁকা। তারপর একটা দরজা দেখা যায়, হয়তো ওখান দিয়ে রান্নাঘর, বাথরুম, পেছনের বাগান, ওইসব জায়গায় যাওয়া যায়। দাদি ওদের বিছানায় বসিয়ে সবাইকে ডাকতে থাকে, কিরে কই সবাই? সকাল হইছে, এবার ওঠ, দাদু ভাই আইছে আমার। প্রথমে চোখ ডলতে ডলতে ভেতরের রুম থেকে মেঘ আসে। অহনাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আপু এসেছিস? তোর বিয়ে আমি আসলে হয় নাকি? নেহা পাশ থেকে বলে ওঠে। তুমি মেঘ? জি, আর আপনি হয়তো নেহা আপু। অহনা আপুর মুখে আপনার কথা শুনেছি। বাহ, তুমি তো বেশ সুন্দর আর মিষ্টি একটা মেয়ে। মেঘ হেসে ওঠে। ওরা গল্প করতে করতে অহনার বাবা মা, কাকা কাকি, মেঘের মামি এক এক করে সবাই জেগে ওঠে। মা তো এসে নেহার সাথে কত কথা, অহনা ঠিকভাবে খায় নাকি, পড়ালেখার কি খবর, এসব কিছু। কাকি তাড়াতাড়ি আলু ভর্তা, ডিম ভাজি আর পানি ভাত রেডি করে ওদের এখন খাওয়ার জন্য। খেয়ে একটু ঘুম দিবে, তারপর জেগে উঠলে অন্য নাস্তা। এদিকে অহনার কি আর খিদের অনুভূতি আছে? এতদিন পর সবাইকে পেয়ে যেন গল্পের মেলা জমিয়ে উঠেছে। সকালের সময় কিছুটা পার হয়ে গিয়েছে। জমিদার বাড়িতে মানুষের ভিড়ে গমগমে ভাব। কাল থেকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু। মোটামুটি গ্রামের এমন কেউ নেই যাকে জমিদার দাদা দাওয়াত দেয়নি। এখন থেকে সবাই আসছে তার নাতিদের দেখতে। রুদ্র, আরিয়ান, ফাহিম সহ আরো কিছু হ্যান্ডসাম শহুরে ছেলে এসেছে গ্রামে। আশেপাশে বাড়ির মেয়েরা যে যেভাবে পারছে এটা ওটা দেয়ার ছুতো দিয়ে বাসায় আসছে। অল্প বয়সী মেয়েরা ফিসফাস করছে আর হাসাহাসি করছে। এসব অবশ্য আরিয়ানদের চোখ এড়ায়নি। 2তলার একটা রুমে ওরা সব বন্ধুরা থাকবে। এখন সবাই বিশ্রাম নিচ্ছে। বাড়ির মহিলারা এটা ওটা খাবার বানাতে ব্যস্ত। রুদ্রর মামাতো বোন আছে 2 মামার 2 মেয়ে। একজন এবার 9-এ, নাম মীরা, আরেকজন বিবাহিত। মীরা মেয়েটা প্রথম দেখাতে আরিয়ানের উপর ফিদা। আরিয়ান যখন ভেতরে এসে সবার সাথে কথা বলছিল, মেয়েটা হা করে তাকিয়েছিল, যেন চোখ দিয়ে গিলে ফেললে পারলে। এসব নতুন না, গ্রামের মেয়ে হয়ে ওই মীরা অল্প বয়স থেকেই খুব পাকনা।
যেহেতু আরিয়ানের সাথে সবাই নিজ পরিবার মতোই মিশে, তো আগেও আসা হয়েছে অনেকবার। প্রতিবারই মীরা ও তার বান্ধবীরা খুব জ্বালিয়েছে। আরিয়ান ভাইয়া, আপনার ব্ল্যাক কফি খালা পাঠিয়েছে। মীরার কথায় বসে থাকা আরিয়ান জোর করে একটু বিনয়ের হাসি দেওয়ার চেষ্টা করে। যদিও এই গ্রামে আসার পর থেকে তাকে এত বিরক্ত করছে এটা ওটা দিয়ে, তো কখনো এই প্রশ্ন তো সেই প্রশ্ন করে যে তার সব রাগ রুদ্রের উপর ঝাড়তে ইচ্ছে করছে। তবে রুদ্র বারবার ইশারায় বুঝাচ্ছে একটু সহ্য করে নে। নিন ভাইয়া, কি ভাবছেন? আরিয়ান ভদ্রতার খাতিরে নিয়ে বলে। থ্যাঙ্কস। মীরা তো খুশিতে গদগদ করতে করতে বলে, আরে ভাইয়া, ধন্যবাদ দিতে হবে কেন? আমি তো আপনার নিচের লোকের মতোই, কিছু লাগলে সাথে সাথে আমাকে বলবেন, কোনো লজ্জা পেতে হবে না। মীরা কথা বলার সময় কেন যেন বারবার শরীর দোলাতে থাকে, ওড়নাও পরে এক পাশে ঝুলিয়ে। আরিয়ানের ইচ্ছা করছে একটা থাপ্পড় মেরে সরিয়ে দিতে, তবে তার হাত বাঁধা। সে নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে বলে। মীরা একটা সব দাঁত বের করা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিয়ান কফি হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়, বিরক্ত ভঙ্গিতে কফির কাপে চুমুক দেয়, অন্য হাত পকেটে গুজে রাখা। এসব গায়ে পড়া মেয়ে আরিয়ানের পছন্দ না।